সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। সানভি উঠে কিচেনের দিকে চলে গেল। খানিক বাদে দুজন মেড সার্ভেন্ট সহ এলো। দুজনের হাতে 2 ট্রেতে বিভিন্ন প্রকার মিষ্টান্ন খাবার। ওরা এগুলো টি টেবিলের ওপর রেখে চলে গেল। সানভি ওদের উদ্দেশ্যে বলল, নাও সবাই এবার মিষ্টি মুখ করে নাও। সবাই খাওয়া দাওয়া করছে, আড্ডাও দিচ্ছে, শুধুমাত্র ইশরা ছাড়া। ও চুপচাপ মাথা নিচু করে বসে আছে। শিয়ান ওর দিকেই তাকিয়ে আছে, সেজন্যই ও মাথা তুলছে না। ভালো লাগা আর লজ্জা সব কিছু একসাথে ওকে ঘিরে ধরেছে। সানভীর হঠাৎ ইশরার দিকে চোখ যায়। ও ইশরার পাশে গিয়ে বসে, ট্রে থেকে মিষ্টি নিয়ে ইশরার দিকে এগিয়ে দিয়ে বলে, কি হলো, তুমি খাচ্ছ না কেন? এই নাও খাও। আমার এখন খিদে নেই। এটা বললে তো হবে না, সবাই মিষ্টি মুখ করছে, তোমাকেও করতে হবে। এই নাও খাও। বলে একটা মিষ্টি নিয়ে ইশরাকে খাইয়ে দেয়। তারপর ইশরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কি হলো ভাবি, বিয়ের আগেই ভাইয়ার সামনে এত লজ্জা পাচ্ছ? বিয়ের পর কি হবে তাহলে? হুম। সানভীর কথায় ঈশ্বর লজ্জা আরও বেড়ে যায়। লজ্জায় হাঁসফাঁস করে ওঠে। ঈশ্বরের অবস্থা দেখে শিয়ান মুচকি হাসে। বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে বসে ঈশানের সাথে ফোনে কথা বলছে শিয়ান। কংগ্রেস ব্রাদার, ফাইনালি নিজের ভালোবাসার মানুষকে পেলি। তোকে কিন্তু এঙ্গেজমেন্টে আসতেই হবে, মাস্ট। সরি রে, আমার ইম্পর্টেন্ট কাজ আছে তাই আসতে পারছি না। ডিউটি আছে হসপিটালে। তুই না এলে কিন্তু আমি ভীষণ রাগ করব। প্লিজ আন্ডারস্ট্যান্ড সিয়ান, ইমার্জেন্সি ওটিতে আছে তাই আসতে পারছি না। বাট তোর বিয়েতে আসবো পাক্কা। প্রমিস? ইয়েস প্রমিস। তো এবার তোর ফার্সিয়ার একটা পিক দে, আমরাও দেখি তোর চয়েস কেমন। আসবি না যখন এঙ্গেজমেন্টে, তাই এখন ওর কোনো ছবিও পাবিও না। ডিরেক্ট বিয়েতে এসে ওকে দেখিস। ওকে, অ্যাজ ইউর উইশ। ডিনার করেছিস? হ্যাঁ, তুই? তো কি করছিস? এই তো ইউনিফর্ম পরছি, হসপিটালেই যা আছি। একটু পর আরেকটা অপারেশন আছে। ওকে, অল দ্য বেস্ট ব্রো, বাই, টক টু ইউ লেটার। ওকে বাই। শিয়ান কল কেটে ঈশাকে কল দেয়। 2-3 বার রিং হওয়ার পর ঈশা রিসিভ করে বলে, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছে ফার্সিয়া? তেমন কিছু না। আপনি? তোমার কথাই ভাবছিলাম। সারাদিন কি এটাই করেন? না মানে যখনই জিজ্ঞেস করি কি করেন তখনই এই কথাটাই বলেন। তুমি তো আমার সব। তোমাকে ছাড়া কাকে নিয়ে ভাববো বলো তো? তোমাকে ভালোবাসি বলে তো সারাক্ষণ তোমার কথাই আমার মনে পড়ে। চোখ বুঝলেও তোমাকে দেখি, চোখ খুললেও তোমাকে দেখি, যেদিকে তাকাই সেদিকে শুধু তোমাকেই দেখি। উফ, আমার আর দর্শ হয়েছে না। কিসের জন্য? তোমাকে কাছে পাওয়ার, তোমাকে নিজের করে পাওয়ার। অপেক্ষা করুন, আর তো কিছুদিনই। এই অপেক্ষাটা আর করতে পারছি না। ইচ্ছে তো করেছিল আজই তোমাকে বিয়ে করে একদম আমার কাছে নিয়ে আসে, কিন্তু তোমার বাবার কথার উপর আর কথা বলিনি। ঈশা ঠোঁট চেপে মৃদু হাসে। ছেলেটা সত্যিই একদম ওর জন্য পাগল। হঠাৎই শিয়ান স্লো ভয়েসে বলে, ফার্সিয়া। ঈশা কেঁপে ওঠে। এমনভাবে ফার্সিয়া বলেতে হার্টবিট বেড়ে যায় ঈশার। শিয়ান যখনই ফার্সিয়া বলে ডাকে তখনই ঈশার এমন ফিল হয় সবার থেকে আলাদা নামে ডাকে কিনা। ঈশা কাঁপা কাঁপা গলায় জবাব দেয়, তোমার থেকে নিজেকে আর দূরে রাখতে পারছি না। কবে যে বিয়েটা হবে, তারপর তোমাকে চোখের সামনে বসিয়ে রেখে একটু মন ভরে দেখতে পারবো, সবসময় নিজের কাছে রাখতে পারবো। আর কোনো দূরত্ব থাকবে না আমাদের মাঝে। নো ডিস্টেন্স বিটুইন আস। ইউনিভার্সিয়া, ইদানিং না কেমন একটা তোমাকে হারানোর ভয় হয়। মনে হয় তোমাকে যদি আমি হারিয়ে ফেলি। কিচ্ছু হবে না, আমি তো আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। তবুও কেন যেন বিয়েটা না হওয়া অব্দি আমার মনে কিছুতেই শান্তি লাগছে না। নেগেটিভ চিন্তা ভাবনা বাদ দিন তো। আচ্ছা, খাওয়া দাওয়া করেছেন আপনি? তুমি? যাই হোক, বেশি রাত জাগবেন না, আর এসব নেগেটিভ চিন্তা ভাবনা মাথাতেও আনবেন না। আমি আপনার আছি আর আপনারই থাকবো। কোথাও যাব না আমি। ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। গুড নাইট। বলে লাইন কেটে রুমের লাইট অফ করে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে শুয়ে পড়ে শিয়ান। আজকে শিয়ান আর ঈশার এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা অবশ্য শিয়ানদের বাড়িতেই হবে। তেমন কাউকে ইনভাইট করেনি শিয়ান। ঈশার ফ্যামিলি আর ঈশার কিছু বান্ধবী এসেছে, আর শিয়ান নিজের কিছু ফ্রেন্ডসদের ইনভাইট করেছে। এর বাহিরে আর কেউ নেই। ডার্ক ব্লু কালারের একটা গাউন পরে সোফায় বসে আছে ইশরা, চুলগুলো স্ট্রেট করে একদম ছেড়ে দেওয়া। পার্লার থেকে দুজন মেকআপ আর্টিস্ট এসে ওকে সাজিয়ে গিয়েছে। শিয়ানের ফুল গেট আপও ব্লু কালার।
দুজন পাশাপাশি সোফায় বসে আছে। শিয়ানের পাশে বসে আছে সানভি। ঈশ্বর পাশে ওর মা সঙ্গীতা বেগম বসে আছে। সানভি টেবিল থেকে রিংটা নিয়ে শিয়ানের দিকে এগিয়ে দেয়। শিয়ান ঈশ্বর হাত ধরে ওর আঙুলে রিং পরিয়ে দেয়। তারপর সঙ্গীতা বেগম একটা রিং ঈশ্বর দিকে এগিয়ে দেয় শিয়ানকে পরানোর জন্য। ঈশ্বর হাত পা কাঁপছে, কেমন যেন অন্যরকম ফিলিংস হচ্ছে। ঈশ্বরা কোনো রকমে কাঁপা কাঁপা হাতে রিংটা নিয়ে শিয়ানকে পরিয়ে দেয়। সবাই একসাথে হাতে তালি দিয়ে ওঠে। সবাই মিলে অনেক ফটো তোলে। শিয়ান আর ইশরাও আলাদা করে দুটো ফটো তোলা হয়। পুরো সন্ধ্যাটা ওরা আড্ডা হাসি মজা করে স্পেন্ড করে। রাতে সবাই মিলে ডিনারের পর ইশরার বাবা ইমানুর রহমান বলেন, আজকে বিয়ের ডেটটা ফাইনাল করে যাব। আর 3-4 দিন পরে ইসরাত ফাইনাল পরীক্ষা শেষ। সামনের রবিবারে তোমাদের বিয়ের আয়োজন করব বলে ভেবে রেখেছি। সামনের রবিবারে তোমাদের বিয়ে। উনি উঠে শিয়ানকে জড়িয়ে ধরে বললেন, আজ আসি বাবা, সাবধানে থেকো। সঙ্গীতা বেগমও শিয়ানের থেকে বিদায় নিয়ে তারপর সানভীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভালো থেকো মা, আসছি, সাবধানে থেকো। আচ্ছা। জি আন্টি, আপনারাও সাবধানে যাবেন, আর পৌঁছে একটা ফোন করবেন অবশ্যই। শাওন ফোন কানে নিয়ে কপাল কুঁচকে আছে। ওর ভীষণ রাগ হচ্ছে। ফোনের ওপাশে ব্যক্তির দেওয়া নিউজটা শোনার পরে রাগে গা গিজগিজ করছে। রাগে ফোনটা বিছানায় ছুঁড়ে মারে। চেয়ারে একটা লাথি মেরে ক্ষিপ্ত কণ্ঠে বলে, তোকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেব না শিয়ান। কি ভেবেছিসটা কি? আমাকে মেরে, আমাকে অপমান করে, প্রপার্টি না লিখে দিয়ে বিয়ে করে সুখে সংসার করবি? নো নেভার, কখনোই না। এই সায়ন তোকে কখনোই শান্তিতে থাকতে দেবে না। সায়ন বেঁচে থাকতে কখনোই তুই বিয়ে করতে পারবি না। তোকে আমি কিছুতেই সুখে থাকতে দেব না, কিছুতেই না। বলেই বিশ্রীভাবে হাসতে থাকে। বিয়ের শপিং প্রায় শেষ। সানভি, শিয়ান আর ইশরা মিলে মোটামুটি সবকিছুই শপিং করেছে। কালকেই শিয়ান আর ইশরার হলুদ। যদিও ইশরার বাবার ইচ্ছে ছিল একমাত্র মেয়ের বিয়ে খুব বড় করে ধুমধাম করে দেওয়ার, কিন্তু শিয়ানের ইচ্ছে খুব সাদামাটা ভাবে, ঘরোয়া ভাবেই যেন ওদের বিয়েটা সম্পন্ন হয়। আর বিয়ের সবকিছু যেন শিয়ানের বাড়িতেই হয়। বিয়ের ব্যাপারে শুধুমাত্র শিয়ান এই একটা ইচ্ছার কথাই বলেছে, তাই ইমানুর রহমানও আর না করেননি। তাছাড়া ইশরাও এই ব্যাপারে একমত, তাই ওদের হলুদটাও কালকে ছোট পরিসরে ঘরোয়া ভাবেই করা হবে। ঈশান শিয়ানকে ফোন দিয়ে বলেছে বিয়েতে আসতে পারবে না। এই নিয়ে শিয়ান বেশ রাগারাগি করেছে ঈশানের সাথে। কি বললি তুই? বিয়েতে তুই আসতে পারবি না? না রে, ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে হসপিটালে। তুই কিন্তু আমাকে প্রমিস করেছিলি বিয়েতে আসবি। হ্যাঁ করেছিলাম তো, কিন্তু আমি নিজেও জানতাম না হঠাৎ করে এরকম ইমার্জেন্সি পড়ে যাবে। হ্যাঁ বুঝেছি, দূরে গিয়ে আমাদেরকে ভুলে গেছিস, সেটা আমি ভালোই বুঝতে পারছি। আচ্ছা তুই আসতে না পারিস, অন্তত আন্টি আর ঋষিতাকে পাঠিয়ে দে। দেখ, মায়ের শরীরটাও অতটা ভালো না, তাই ওদেরকে একাও পাঠাতে পারছি না। আমার নিজেরও খারাপ লাগছে, আমি তোর বিয়েতে থাকতে পারছি না। আমি জানি তুই আমার উপর ভীষণ রেগে আছিস, তবে খুব তাড়াতাড়ি চট্টগ্রাম আসছি, তখন তোর বউয়ের সাথে মিট করব। তুই কত আসিস সেটা আমি দেখতেই পাচ্ছি। রাগ করিস না প্লিজ, সত্যি আসবো এবার। হ্যাঁ দেখা যাবে। আচ্ছা যাই হোক, সেসব বাদ দে। তোর আর ফার্সিয়ার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আর তোর এই ভাইয়ের উপর রাগ করে থাকিস না। আচ্ছা বাই, রাখছি। আচ্ছা। শিয়ান খুব নর্মালি ওর বাড়িতে হলুদের অ্যারেঞ্জ করেছে। বিকেলের দিকে ইশরা ওরা সবাই এই বাড়িতে চলে আসে। সন্ধ্যাবেলায় পার্লার থেকে দুজন মেকআপ আর্টিস্ট আসে। শিয়ানদের চয়েস অনুযায়ী ইশরাকে সাজানো হয়। হলুদ আর সবুজ কালার মিক্সিং শাড়ির সাথে কাঁচা ফুলের গহনা দিয়ে সাজানো হয়। সবগুলো গহনাই সাদা গোলাপের। আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না ইশরা। শান্তি ইশরাকে নিজের সামনে এনে বসিয়ে বলল, ওয়াও, ইশারা তোকে কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। শিয়ান ভাইয়া তো তোর থেকে চোখই ফেরাতে পারবে না, জাস্ট অসাধারণ লাগছে তোকে। জেরিন বলল, একদম ঠিক বলেছিস, দারুণ লাগছে আমাদের ইশরাকে, তাই না? সঙ্গীতা বেগম রুমে এসে বললেন, তোদের হলো? জেরিন বলল, এই তো আন্টি, হয়ে গেছে, আমরা আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়। শিয়ানদের ড্রয়িং রুমে হলুদের অ্যারেঞ্জ করা হয়েছে। শান্তি আর জেরিন মিলে ইশরাকে ড্রয়িং রুমে নিয়ে আসে। শিয়ানের পাশে বসায় সোফাতে। শিয়ানের পরনে হলুদ রঙের পাঞ্জাবি।
ওর সব ফ্রেন্ডসরা হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। জেরিন আর শান্তি ওরাও শাড়ি পরেছে। সানভিকেও বলেছিল শাড়ি পরতে, কিন্তু সানভি শাড়িতে কমফোর্টেবল না, প্লাস ও পরতেও পারে না, সেজন্য ও হলুদ রঙের চুড়িদার পরেছে। এক একে সবাই এসে ওদের দুজনকে হলুদ লাগায়। হলুদ পর্ব শেষে খাওয়া দাওয়া করে সিয়ান আর ঈশার ফ্রেন্ডসরা চলে যায়। ঈশা আর সানভি একই রুমে শুয়ে পড়ে। ঈশা খুব টায়ার্ড থাকায় শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে যায়, কিন্তু সানভির চোখে ঘুম নেই। ওর ভীষণ মন খারাপ হচ্ছে ঈশানটা আসবে না বলে, কিছুতেই ঘুম আসছে না। ইচ্ছে করছে ঈশানের সাথে কথা বলতে, কিন্তু ঈশানকে কল দিলে আবার কি না কি মনে করে, সেইভাবে কখনো কল দেওয়া হয়নি। কিন্তু আজ ভীষণ ইচ্ছা করছে কথা বলার। অনেকক্ষণ ভেবে সানভি ঠিক করে ঈশানকে কল করবে। বালিশের পাশ থেকে ফোন নিয়ে কাপা কাপা হাতে ঈশানের নাম্বারে ডায়াল করে। দুবার কল হতেই ঈশান রিসিভ করে। হ্যালো সানভি, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত রাতে ফোন দিলে, কোনো সমস্যা হয়েছে নাকি? না, কিছু হয়নি। ও, আমি ভাবলাম কি না কি হয়েছে, কারণ রাঙামাটি আসার পর থেকে তো তুমি কখনো আমাকে ফোন দাওনি, তাই তোমার ফোন পেয়ে একটু আমি অবাক হয়ে গিয়েছিলাম। আসলে আপনাদের খুব মিস করছিলাম, তাই। আমিও তোমাদের সবাইকে মিস করছি। তোমার ভাই তো আমার উপর একদম রেগে আছে কাল আসতে পারছি না বলে। আপনারা কাল আসলে অনেক খুশি হতাম। আমিও তো চেয়েছিলাম আসতে, কিন্তু ইমার্জেন্সি আছে হসপিটালে, সেজন্য আসতে পারছি না। তবে কিছুদিনের মধ্যেই চট্টগ্রাম আসছি। কবে আসছেন? শিওর না, তবে কিছুদিনের মধ্যে আসবো। তো এত রাতে না ঘুমিয়ে কি করছো? রাত জাগা কিন্তু ভালো না। সানভি অন্যমনস্ক হয়ে বলে। আপনার কথাই ভাবছিলাম। ঈশান অবাক হয়ে বলে, মানে? না মানে, আপনাদের কথাই ভাবছিলাম আর কি। আপনি কি করছেন? আমি হসপিটালে আছি, একটু আগে একটা অপারেশন শেষ করে ওটি থেকে বের হলাম। ও আচ্ছা। ঘুমিয়ে পড়ো, কালকে তো আবার সিয়ানের বিয়ে। ভালো থেকো, গুড নাইট। গুড নাইট। আপনিও ভালো থাকবেন। কল কেটে ফোন বালিশের পাশে রেখে সানভি চোখ বন্ধ করে। ঈশানের সাথে কথা বলতে পেরে ওর একটু হলেও এখন শান্তি লাগছে। কিছুক্ষণ এপাশ ওপাশ করতে করতে সানভি ঘুমিয়ে যায়। আজকে সিয়ান আর ঈশার বিয়ে। সকাল থেকে ইমানুর রহমান আর ফারাজ বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সঙ্গীতা বেগমও বিভিন্ন জিনিস দেখাশোনা করছেন। সকালে নাস্তার পর ঈশাকে সাজানোর জন্য গতকালকের মেয়ে দুজনেই আসে। ঈশার ইচ্ছে ছিল বিয়েতে একদম আনকমন ভাবে সাজার জন্য। ওর প্রিয় রং সাদা আর বেগুনি, তাই ও সাদা আর বেগুনি মিক্সিং একটা জর্জেট শাড়ি কিনেছে বিয়েতে পরানোর জন্য, সাথে ম্যাচিং গহনা। খুব নর্মাল ভাবেই মেয়ে দুটো সাদা বেগুনি শাড়িটাকে সুন্দর করে পরিয়ে দিয়ে একটা ন্যাচারাল ব্রাইডাল লুক ক্রিয়েট করে দেয়। ঈশা ফুল রেডি, খুব নর্মাল একটা ব্রাইডাল লুক, বাট এতেই অনেক সুন্দর লাগছে ওকে দেখতে। ঈশাকে সাজানোর পর সঙ্গীতা বেগম ওর জন্য খাবার নিয়ে রুমে আসে। নিজের হাতে মেয়েকে খাইয়ে দেয়। খাওয়ানোর পরে ঈশাকে ড্রয়িং রুমে নিয়ে যায়। শিয়ানো খাওয়া দাওয়া কমপ্লিট করে ড্রয়িং রুমে এসে বসে। এখানেই ওদের বিয়ে পড়ানো হবে। সিয়ানের পরনে সাদা রঙের একটা পাঞ্জাবি। এই পাঞ্জাবিটা ঈশা নিজে পছন্দ করে কিনেছে। সঙ্গীতা বেগম হাত ধরে ঈশাকে সিয়ানের পাশে বসায়। সমস্ত কিছু ঠিকঠাক করার পর সিয়ানকে বলা হয় কবুল বলার জন্য। সিয়ান কবুল বলার পর এবার ঈশার বলার পালা। কিন্তু ঈশার কান্না পাচ্ছে ভীষণ। সবকিছু ছেড়ে থাকতে হবে ভেবে সঙ্গীতা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, আরে কাঁদছিস কেন? তুই তো সারা জীবনের মতো আমাদের ছেড়ে কোথাও চলে যাচ্ছিস না, তাহলে এত কাঁদার কি আছে? কাঁদিস না মা। জেরিন আর শান্তি মিলে ঈশাকে স্বাভাবিক করে তোলে। তারপর ঈশা কাঁপা কাঁপা গলায় সময় নিয়ে কবুল বলে দেয়। সিয়ানের ঠোঁটে তখন তৃপ্তির হাসি। ফাইনালি ও ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পেল। এইবার সিয়ানের দিকে রেজিস্টার পেপার এগিয়ে দেওয়া হয়। সিয়ান সাইন করে দেয়। তারপর ঈশার দিকে কাগজ এগিয়ে দেয়। ঈশা পেন হাতে নিয়ে কাগজে সাইন করতে যাবে, ঠিক এমন সময় কেউ একজন এসে রেজিস্টার পেপারটা কেড়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। সিয়ান তৎক্ষণাৎ সোফা থেকে উঠে দাঁড়ায়। সামনে শাওন দাঁড়িয়ে ওর কলার চেপে ধরে চেঁচিয়ে বলে, হাউ ডেয়ার ইউ! কোন সাহসে তুই পেপারটা ছিঁড়লে? এই বাড়িতে ঢুকেছিস কি করে? পারমিশন দিয়েছে কে তোকে? শাওন অট্ট হাসিতে ফেটে পড়ে। ঝাড়া মেরে সিয়ানের হাত কলার থেকে সরিয়ে দেয়। পারমিশন? তোর বাড়িতে ঢোকার জন্য এখন আর
আমার পারমিশন লাগবে না। তোর এই সো ক্ল্যান্ট সিকিউরিটি গার্ডদেরকে আমি আমার পকেটে পড়ে নিয়েছি, আর রেজিস্ট্রি পেপার ছিঁড়েছি, বেশ করেছি। আমার নামে প্রপার্টি লেখে না দিয়ে এত শান্তিতে তুই বিয়ে করবি? কখনোই তোর বিয়ে আমি হতে দেব না, কিছুতেই তোকে শান্তিতে থাকতে দেব না আমি। এত সব ঝামেলা দেখে ভীষণ ঘাবড়ে আছে ইশরা। সঙ্গীতা বেগম মেয়েকে বুকে জড়িয়ে রেখেছেন। শিয়ান বলে ওঠে, কিছুতেই তুই এই প্রপার্টি পাবি না, কিছুতেই না। এই জীবন থাকতে তোকে কখনো আমি আমার বাবার শেষ স্মৃতিগুলো নিজের হাতে লিখে দেব না। শাওন পকেট থেকে পিস্তল বের করে শিয়ানের সামনে ধরে বলে, এমনিতেও তোকে আর কষ্ট করে লিখে দিতে হবে না, আজ প্রপার্টি আমি এমনিতেই দখল করব। বলেই সোজা শিয়ানের বুক বরাবর শুট করে দেয়। ইশরা চিৎকার দিয়ে কেঁদে ওঠে। সানভি ভাইয়া বলে চিৎকার দিয়ে দৌড়ে এসে শিয়ানকে ধরে। আরেক দিক থেকে ফারাজ এগিয়ে আসতে নেয় শিয়ানকে ধরার জন্য, কিন্তু তার আগেই শাওনের লোকেরা ইশরার পুরো ফ্যামিলিকে জোর জবরদস্তি করে বেঁধে নেয়। তারপর টানতে টানতে গাড়িতে উঠিয়ে নেয়। শিয়ানের সাদা পাঞ্জাবি রক্তে ভেসে যাচ্ছে। সানভি শিয়ানের মাথা হাতের উপর নিয়ে বসে বসে কাঁদছে আর জোরে জোরে ডাকছে, ভাইয়া, এই ভাইয়া উঠ। শাওন এগিয়ে এসে ইশরার হাত ধরে। চলো চলো আমার সাথে, আজকে সেদিনের সমস্ত প্রতিশোধ তুলব, চলো। ইশরা হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করছে, কিন্তু শাওনের সাথে পেরে উঠছে না। শাওন টানতে টানতে ওকে নিয়ে যায়। ধাক্কা দিয়ে গাড়িতে ঢুকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। সানভি শিয়ানের গাল ধরে চেঁচিয়ে বলে যাচ্ছে, এই ভাইয়া উঠ না, দেখ ওরা ভাবিকে নিয়ে যাচ্ছে, তুই উঠ না প্লিজ, ভাবিকে বাঁচা ভাইয়া। সিয়ানের কোনো রেসপন্স নেই। সানভি তাড়াহুড়ো করে সিয়ানের পালস চেক করছে। এখনো পালস চলছে। সানভি দেরি না করে তাড়াতাড়ি ডক্টর মাহবুব রহমানকে ফোন দেয়। ইমার্জেন্সি হসপিটালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠাতে বলে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসে। সানভি সিয়ানকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালের দিকে রওনা দেয়। এখন প্রায় সন্ধ্যা। শাওনদের গাড়ি এসে রাঙামাটির এক পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে থামে। ওরা ইশরাকে নিয়ে ওই বাড়িতে একটা চেয়ারে বেঁধে রাখে। রাস্তায় ইশরা সেন্সলেস হয়ে গিয়েছিল, তাই শাওন একটা বোতল থেকে পানি নিয়ে ইশরার চোখে মুখের ওপর ঢেলে দেয়। ইশরা ধরপড়িয়ে মাথা তুলে তাকায়। ওর নাক মুখ দিয়ে পানি ঢুকে গেছে। ভীষণ কাশছেও। কিছুক্ষণ পর ইশরা খানিকটা স্বাভাবিক হয়। ইশরা হাত জোর করে শাওনের কাছে বলতে থাকে, প্লিজ আমায় ছেড়ে দিন প্লিজ। শাওন বাঁকা হেসে ইশরার গালে হাত দিয়ে স্লাইড করতে করতে বলে, তোমাকে এত সহজে ছাড়ছি না বেবি। সেদিন তোমার ওড়না ধরেছিলাম বলে শিয়ান পুরো ভার্সিটির সবার সামনে আমাকে মেরেছিল। আজকে এখান থেকে তোমাকে কে বাঁচাবে সুইট হার্ট? প্লিজ এমনটা করবেন না প্লিজ। শাওন ইশরার শাড়ির আঁচল ধরে টান দিতেই সেফটি পিন কিছুটা আলগা হয়ে আসে। ইশরা কাঁধের ওপর শাড়ির আঁচলটা চেপে ধরে। ইশরা এবার আর কান্না আটকে রাখতে পারে না। শব্দ করে কেঁদে উঠে বলে, আমি আপনার পায়ে পড়ি প্লিজ, এমন করবেন না, আমায় ছেড়ে দিন। শাওনের পাশের ছেলেগুলো মদ খাচ্ছে বসে বসে। শাওন তাদের দিকে তাকিয়ে বলে, বোতলটা দে। একটা ছেলে একটা খালি মদের বোতল শাওনকে এগিয়ে দেয়। শাওন এটা মেঝেতে আঘাত করে ভাঙে। তারপর ভাঙা বোতলটা ঈশ্বর হাতে পায়ে চেপে ধরে। হাত পা কেটে রক্ত বের হতে থাকে। ঈশ্বর শব্দ করে কাঁদতে থাকে। তা দেখে শাওন বিশ্রীভাবে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, এখনই এভাবে কাঁদছো? সবে তো শুরু, আরও টর্চার তোমার জন্য অপেক্ষা করছে। ওই শিয়ানকে তো একদম উপরে পাঠিয়ে দিয়েছি, তোমাকেও পাঠিয়ে দেব ওর কাছে। তুমি কোনো চিন্তা করো না, ততক্ষণ যত খুশি দুজনে একসাথে প্রেম করো। বলে বোতলের ভাঙা টুকরোগুলো ওর হাতে পায়ে গেঁথে দেয়। অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে ওঠে ঈশা। তারপর পাশ থেকে কারেন্টের তার এনে ওর হাতে বেশ কয়েকবার শক দেয়। সাথে সাথে সেন্সলেস হয়ে যায় ঈশা। তারপর শাওন ঈশার মুখে আরো এক বোতল পানি ঢেলে দেয়। ঈশা আবারও ধরপড়িয়ে মাথা তোলে। নাক মুখ দিয়ে সব পানি ঢুকে গেছে। ও নিঃশ্বাস অব্দি নিতে পারছে না। সারা শরীরে ভীষণ ব্যথা হচ্ছে। ঠিকমতো চোখ মেলে তাকাতে পারছে না। এর মধ্যে আরো বেশ কয়েকবার শক দেওয়া হয়। তারপর আবারও সেন্সলেস হয়ে যায় ঈশা। ঈশা অজ্ঞান হয়ে যেতেই শাওন বলে, তোরা এখানে থাক, আমি একটু আসছি, কিন্তু খবরদার ও যেন এখান থেকে কোথাও না যেতে পারে। ছেলেগুলো বলে, কথাটা মাথায় থাকে যেন। বলে শাওন বেরিয়ে যায়। বেশ কয়েক ঘন্টা বাদে ঈশার ডান ফেরে।
ও একটু একটু করে চোখ খুলে তাকানোর চেষ্টা করে, মাথাটা ঝিমঝিম করছে, ভালো করে তাকাতে পারছে না। প্রায় মিনিট 10 লেগে যায় ওর ভালোভাবে চোখ মেলে তাকাতে। চোখে সব কেমন যেন অন্ধকার দেখছে, হাত পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে। আশেপাশে চোখ বোলাতেই দেখে ছেলেগুলো পড়ে পড়ে ঘুমাচ্ছে, এখনো বের হওয়ার সুযোগ। সেই জন্য ইশরা এখান থেকে বেরোনোর উপায় করতে থাকে। হঠাৎই পায়ের কাছে একটা ছুরি দেখতে পায়, সেটাকে পা দিয়ে কোনো রকমে টেনে নিজের কাছে নিয়ে আসে। তারপর পা দিয়ে এটাকে কিছুটা তুলে কোনো রকমে হাতে নিয়ে নেয়। দুই হাত একসাথে বাঁধা, কিছুতেই খুলতে পারছে না। অনেকক্ষণ ধরে মোচড়ামুচড়ি করছে। অবশেষে বেশ অনেকক্ষণ পর হাতের বাঁধন কিছুটা হালকা হয়ে আসে। এক হাত দিয়ে ছুরি ধরে কোনো রকমে হাতের রশিটা কাটে। তারপর হাতটা খুলে পুরো শরীরের বাঁধা রশিগুলো খুলে দাঁড়িয়ে পড়ে। মাথা ঘুরে পড়ে যেতে নাই, কোনো রকমের চেয়ার ধরে দাঁড়ায়। বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, যে কোনো সময় শাওন এসে পড়লে ও আর বের হওয়ার সুযোগ পাবে না। তাই ইশরা বেরোনোর দরজা খুঁজতে থাকে। অবশেষে পেছনের একটা ভাঙা বেড়ার দরজা ঠেলে বেরিয়ে আসে ইশরা। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই যে কারো কাছ থেকে সাহায্য চাইবে। পুরো এলাকা পাহাড় দিয়ে ঘেরা, রাস্তায় তেমন আলো নেই। তার মধ্যে সারা রাত বৃষ্টি হয়েছিল, রাস্তা ভীষণ পিচ্ছিল হয়ে আছে। সারা শরীরে এখনো কাঁচের টুকরো গাঁথা, হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। এরকম আস্তে আস্তে হাঁটলে ওরা যে কোনো সময় ধরে ফেলবে। তাই ওই ভাঙা বাড়ির এলাকা থেকে কোনো রকম এলোমেলো পায়ে দৌড়ে বেরিয়ে আসে ইশরা। বড় লম্বা রাস্তা, শুনশান, কোনো গাড়ি নেই। আকাশ থেকে থেকে এখনো মেঘ ডাকছে, চোখে কিছু দেখতে পাচ্ছে না ইশরা। ওর মাথায় এখন একটা জিনিসই ঘুরছে, যে করেই হোক এখান থেকে পালাতে হবে। ওদের হাতে আর পড়া যাবে না, কারণ ওদের হাতে পড়লে ওরা ওকে মেরেই ফেলবে। এলোমেলো পায়ে দৌড়ানো শুরু করে ইশরা। দৌড়াতে দৌড়াতে এসে ঈশানের গাড়ির সামনে পড়ে, আর তারপরেই ঈশান ওকে হসপিটালে নিয়ে যায়। বর্তমানে সেদিনের পর কেটে যায় আরো 1.5 মাস। এই 1.5 মাসে ইশরা মোটামুটি সুস্থ, শুধুমাত্র স্মৃতিটাই এখনো ফেরেনি। ঈশিতা আর সেলিনা বেগম ভীষণ ভালোবাসা, ভীষণ আদর যত্নে আগলে রেখেছে। ঈশানেরও বেশ ভালো লাগে ইশরাকে, হয়তো ভালোবেসে ফেলেছে। এই ব্যাপারটা অনেকদিন ধরেই লক্ষ্য করছে সেলিনা বেগম। ঈশান আজ বাড়িতেই আছে। পেশেন্ট দেখা শেষ হতেই বাড়িতে চলে এসেছে। সন্ধ্যায় সবাই একসাথে নাস্তা করে নেয়। ইশরা আর ঈশিতা একসাথে ড্রয়িং রুমে টিভি দেখছে। ঈশান নিজের রুমে সন্ধ্যার নাস্তা খাওয়ার পরে নিজের রুমে ঢুকেছে, হয়তো রেস্ট নিচ্ছে। সেলিনা বেগম ভেবেছেন আজকে গিয়ে ঈশার ব্যাপারে ঈশানের সাথে কথা বলবে। যেই ভাবা সেই কাজ। উনি গিয়ে ঈশানের রুমে নক করতে ঈশান বলে, ভেতরে এসো। ঈশান বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছে। সেলিনা বেগম গিয়ে ওর পাশে বসলেন। ঈশানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, একটা কথা জিজ্ঞাসা করব, ঠিক ঠিক উত্তর দিবি কিন্তু। বলে ফেলো। তুই কি মিষ্টিকে ভালোবাসিস? মায়ের এমন প্রশ্নে ঈশান ফোন থেকে চোখ তুলে মায়ের দিকে তাকায়। কি হলো বল, ভালোবাসিস? জানি না। আমি তোর মা ঈশান, সবই বুঝি। তুই যদি মিষ্টিকে ভালোবেসেই থাকিস তাহলে তোর সাথে মিষ্টির বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। আমাদের সবারই মিষ্টিকে ভীষণ পছন্দ। কি সুন্দর দেখতে, নম্র ভদ্র, সত্যি লক্ষ্মী একটা মেয়ে। তুই যে মিষ্টিকে পছন্দ করিস সেটা কিন্তু আমরা বুঝি। কি আমি ঠিক বললাম তো? ঈশান মুচকে হেসে সেলিনা বেগমকে জড়িয়ে ধরে বলে, হুম, জানো মা, ওকে দেখার পর জীবনে প্রথম ভালোবাসা নামক জিনিসটাকে ফিল করলাম। প্রথম দিনই মেয়েটাকে আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। প্রথম থেকে ওকে আমি ভালোবেসে ফেলেছি। সেলিনা বেগম নিজের থেকে ছেলেকে ছাড়িয়ে নিয়ে বলে, তাহলে আর কি, এই কথাটা বলতে এতক্ষণ লাগে আমাকে? তাহলে আগামী সপ্তাহের মধ্যেই তোদের বিয়ে ঠিক করব, কেমন? কিন্তু মা, ওর যদি কোনো অতীত থেকে থাকে, ওর সম্পর্কে তো আমরা ভালোভাবে জানিও না। যদি ও বিবাহিত হয়ে থাকে? সব সময় শুধু উল্টোপাল্টা ভাবিস কেন বলতো? ও যদি বিবাহিত হতো তাহলে নিশ্চয়ই ওর কিছু না কিছু মনে পড়তো। এতদিনে ঠিকই আমাদের কিছু না কিছু বলতো। এত কিছু ভাবিস না। আর তাছাড়াও তোরও তো এবার বিয়ের বয়স হয়েছে। এতদিনে যেহেতু তুই তোর মনের মতো মেয়ে খুঁজে পেয়েছিস, তাই এখন আর আমরা কোনো দেরি করব না। খুব তাড়াতাড়ি তোর বিয়ে দিয়ে দেবো আমরা। তবে মা, মিষ্টির মতামত নেওয়া প্রয়োজন। আমি ওকে জিজ্ঞাসা করব। আশা করি মিষ্টি তোকে ফেরাবে না। কাল ওর সাথে আমি কথা বলবো। আচ্ছা, যাই হোক, এখন চল, ডিনার করবি। ওরা সবাই ডিনার করে নেয় একসাথে।
সেলিনা বেগম ঈশিতাকে নিজের রুমে ডাকে। জানিস ঈশিতা, আমাদের সায়ান মিষ্টিকে পছন্দ করে, ভালোবাসে মিষ্টিকে, তাই আমি বলেছি খুব তাড়াতাড়ি ওদের বিয়ে দিব। ঈশিতা অবাক হয়ে বলে, কি বলছো মা? সত্যি ভাইয়া মিষ্টিকে পছন্দ করেছে? তোর কি মনে হয় আমি তোকে মিথ্যা বলছি? না, তা হবে কেন? মানে আমার না কেন যেন বিশ্বাসই হচ্ছে না। আমার তো প্রথম থেকে মনে হয়েছিল ঈশানের মিষ্টিকে ভালো লাগে, তাই আজকে ওর সাথে সরাসরি কথা বললাম। তোর ভাইয়া বলেছে মিষ্টির সাথে কথা বলে নিতে, ওর যদি মত থাকে তাহলে বিয়েটা হবে, আর আমার মনে হয় মিষ্টিও রাজি হবে। ইস, ভাইয়ের সাথে মিষ্টির বিয়েটা হলে অনেক ভালো হবে, তাই না মা? হ্যাঁ, দোয়া কর সব যেন ভালো ভালোই হয়। শিয়ানরা এখন সানভির ফ্ল্যাটে থাকে। ওই বাড়িতে তালা দিয়ে এসেছে সানভি। সানভির বার্থডেতে সিয়ান একবার ফ্ল্যাটটা গিফট করেছিল। সিয়ানের অপারেশনের সময় হসপিটাল থেকে নিজেদের বাড়িতে গিয়ে এই ফ্ল্যাটের চাবিটা নিয়ে আসে সানভি। তারপর থেকেই বাড়িতে থাকে। সিয়ান লাগেজ গোছাচ্ছে। সিয়ানের রুমে এসে এইভাবে লাগেজ গোছাতে দেখে সানভি বলে, লাগেজ গোছাচ্ছিস? কোথাও যাচ্ছিস? হ্যাঁ, রাঙামাটি। তুই যাচ্ছিস সঙ্গে? হঠাৎ রাঙ্গামাটিতে? সেদিনের পর তো সবে এলোমেলো হয়ে গেছে। মাঝে এক দুবার ঈশানের সাথে কথা হয়েছে। ঈশানও সবটা জানে সেদিনের ঘটনা। তোকে তো বলেছিলাম ঈশানকে ছবি দিতে। ঈশান হয়তো বা খুঁজে বের করতে পারতো ইশরাকে। আমি রাঙামাটি কেন যাচ্ছি ঠিক আছে বুঝতে পারছিস না? এই 1.5 মাস আমি কি করে কাটাচ্ছি সেটা শুধুমাত্র আমি জানি। প্রতিটা মুহূর্তে ওর কথা ভাবলে দমটা বন্ধ হয়ে আসে আমার। আমি নিজে গিয়ে আমার ফার্সিয়াকে খুঁজে বের করবই, যে যাই বলুক না কেন। আমি জানি আমার ফার্সিয়া বেঁচে আছে। বলে আবারও লাগেজ গোছাতে শুরু করে। সানভি সেই দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সকাল 8টা বাজে। সিয়ান আর শান্তি দুজনেই বেরিয়ে পড়েছে রাঙামাটির উদ্দেশ্যে। দুজনের মুখে মাস্ক। বাস স্ট্যান্ড গিয়ে রাঙামাটির বাসে উঠে পড়েছে ওরা। ঘন্টা তিনেক পর রাঙামাটি এসে পৌঁছায় ওরা। বাস থেকে নেমে দাঁড়াতেই একটা দোকানের সামনে ইশরাকে দেখতে পায় সিয়ান। সঙ্গে সঙ্গে সানভিকে ডেকে বলে, ফার্সিয়া, ফার্সিয়া। ইশরা দোকানের ভেতরে চলে যায়। সানভি এই দিক ওই দিক তাকিয়ে বলে, ভাবি কোথায় ভাইয়া? এখানে তো কেউ নেই। এই দোকানের সামনে ওকে দেখেছিলাম আমি, দোকানে ঢুকে গেল মনে হয়। তুই হয়তো ভুল দেখেছিস ভাইয়া। না সানভি, আমি ভুল দেখিনি, বিশ্বাস কর। ভাইয়া চল, আমাদের লেট হয়ে যাচ্ছে। বলেই সিয়ানকে টানতে টানতে নিয়ে গেল। সানভি ভাবছে সিয়ান হয়তো ভুল দেখেছে, কিন্তু সিয়ানের বারবার মনে হচ্ছে ও ইশরাকেই দেখেছে। সেটা এই নিয়ে আরো বেশ কয়েকবার সানভিকে বলেছে, কিন্তু সানভি তেমন একটা পাত্তা দেয়নি। সেখান থেকেই ওরা গাড়ি নিয়ে ঈশানদের বাড়িতে আসে। দরজা খুলে সেলিনা বেগম সিয়ানকে দেখে জড়িয়ে ধরে। এতদিনে আমার কথা মনে পড়লো তোদের। সিয়ান, কেমন আছিস বাবা? ফার্সিয়াকে ছাড়া যেমন থাকার তেমনই আছে। সেলিনা বেগম সিয়ানের পিঠে হাত বুলিয়ে বলেন, একদিন দেখবি ঠিক তুই তোর ফার্সিয়াকে খুঁজে পাবি, মন খারাপ করিস না একদম। সেলিনা বেগম সিয়ানকে ছেড়ে দিয়ে বলে, আয় তোরা ভেতরে আয়, বস। উনি সানভি আর সিয়ানকে ড্রয়িং রুমে এনে বসালো। তারপর তাড়াতাড়ি করে ওদের জন্য চা নাস্তা এনে দিয়েই নিজেও বসলো ওদের সাথে। সানভি জিজ্ঞেস করলো, আসলে কিছুটা কেনাকাটা ছিল, তাইও দোকানে গিয়েছে। সেলিনা বেগম সিয়ানের দিকে তাকিয়ে বললেন, জানিস, যেদিন শুনেছিলাম তোর গুলি লাগার কথাটা, সেদিন ইচ্ছে করছিল সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তোকে দেখি। ভালোবাসার মানুষটাকে বিয়ের পরেও কাছে পাওয়ার আগেই এমন একটা ঘটনা ঘটবে ভাবতে পারিনি। ঈশানের কাছে এসব শোনার পর সঙ্গে সঙ্গে ইচ্ছা করেছিল ছুটে চলে যাই। কতবার করে বলেছিলাম যে তোর ফার্সিয়ার ছবি আমাদের দে, এখানে ঈশান খুঁজতে পারতো, হয়তো খুঁজে পাওয়াটাও আরও তাড়াতাড়ি হতো। আমি নিজে ফার্সিয়াকে খুঁজতে চলে এসেছি আন্টি। যতদিন না আমি ওকে খুঁজে পাচ্ছি ততদিন এখান থেকে যাব না। আমি খবর পেয়েছি ও এখানেই আছে, আর আমি জানি ওকে আমি ঠিকই খুঁজে বের করব। যতদিন লাগে লাগুক, এবার ওকে নিয়েই ফিরব। সবসময় একটা দোয়াই করি, তুই যেন ফার্সিয়াকে খুঁজে পাস, একসঙ্গে যেন ভালো থাকতে পারিস। যা বাবা, তোরা রুমে যা, রেস্ট নে। অনেকটা পথ এমনিতেই জার্নি করে এসেছিস। ঈশান দুপুরেই ফিরবে। ঈশান ফিরলে আমি তোদের ডেকে দিব।
এখানে আসলে সিয়ান সবসময় ঈশানের সাথে থাকে, তাই ও ঈশানের রুমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ে। সানভি ও রুমে গিয়ে শাওয়ার নিয়ে রেস্ট নেয়। দুপুর হতেই সেলিনা বেগম এসে দুজনকে ডেকে তুলে লাঞ্চ করার জন্য। দুজন এসে লাঞ্চ টেবিলে বসে। সিয়ান বলে, ঈশান আসেনি এখনো? না, ওর আসতে বিকেল হয়ে যাবে। আমাদের একা একা খেতে ভালো লাগবে না, তুমিও বসো আন্টি, আর এসে তাকে ডাকো। ভাইয়ের মতো বোনও বাড়িতে নেই। এই মেয়েটা বেরোলেই শুধু বেপাত্তা হয়ে যায়, বাড়িতে ফেরার কথা ভুলেই যায়। এখন তো মিষ্টিও আছে, মিষ্টিকে নিয়ে বেরালে তো আরও আগেই মনেই থাকে না বাড়ি বলতে কিছু আছে। সানভি ভ্রু কুঁচকে বলে, মিষ্টি? মিষ্টি আবার কি? ও, তোদের তো বলতেই ভুলে গিয়েছিলাম। আজকে 1-1.5 মাসের মতো একটা মেয়ে আমাদের বাসায় থাকে, ভারী মিষ্টি দেখতে, কথাবার্তাও অনেক ভালো। মেয়েটাকে ঈশান রাস্তায় পেয়েছিল, ট্রিটমেন্ট করে সুস্থ করেছে। মেয়েটার স্মৃতি চলে যাওয়ায় ওর কিছু মনে নেই, তাই আপাতত আমাদের বাড়িতেই আছে। ও আচ্ছা। সানভি আর সিয়ান ব্যাপারটা নিয়ে অতটা মাথায় ঘামায় না। সেলিনা বেগম ওদের খাবার বেড়ে দিচ্ছে। আজকেও বরাবরের মতোই সেলিনা বেগম ওদের প্রিয় খাবারগুলো রান্না করেছে। বিকেলের দিকে ঈশান বাড়িতে এসে সিয়ানদেরকে দেখে অবাক হয়ে যায়। হোয়াট এ সারপ্রাইজ ব্রো! তোরা কখন এলি? একটাবার তো ফোনও দিতে পারতি। কেন এমনি আসতে পারি না তোর বাসায়? ফোন দিতেই হবে? আরে আমি কি সেটা বলেছি? আমি বলেছি যে তোরা ফোন দিয়ে আসলে আরো আগে বাড়িতে চলে আসতাম। আগে আগে ফোন দিয়ে ডিস্টার্ব করার কোনো দরকার আছে? হসপিটালে কাজ ছেড়ে এসছিস, সেটা তো ভালো করেছিস। নিজের ডিউটি তো আগে, রাইট? পেশেন্ট তো দুপুরেই দেখা শেষ, কিন্তু অদিতি অনেক জোর করে ধরে বেঁধে ওর বাসায় নিয়ে গিয়েছিল, সেজন্য আসতে বিকেল হয়ে গেছে। রাতে একটা অপারেশন আছে, সন্ধ্যার পর আবারও বের হতে হবে। সানভি আনমনে প্রশ্ন করলো, অদিতিকে? আমাদের হসপিটালের একজন নার্স, যথেষ্ট সম্মান করে, ভালোবাসে প্রথম থেকে। মা আর ঈশিতার সঙ্গে একদিনে মিশে গেছে, বাড়িতেও এসেছিল কয়েকবার। সেলিনা বেগম ঢুকতে ঢুকতে বললেন, হ্যাঁ, অদিতি মেয়েটা বড্ড ভালো, অনেক ভালোবাসে আমাদের। ওর মা নেই, তাই আমি ওকে মায়ের মতোই ভালোবাসি, আর অদিতিও আমাদের ভীষণ ভালোবাসে। সানভির মুখ ভার হয়ে যায়। ঈশান বলে, তোরা বস, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। মিনিট 15 বাদে ঈশান ফ্রেশ হয়ে আসে। সেলিনা বেগম ততক্ষণে বিভিন্ন প্রকার স্ন্যাক্স এনে হাজির করেছে। ঈশান সোফায় বসে বলে, তো বল, কি খবর তোর? ফার্সিয়ার কোনো খোঁজ পেয়েছিস? হুম, না, এখনো কোনো খোঁজ পাইনি। তবে একটা খবর এসছে আমার কাছে। ফার্সি রাঙামাটি শহরে আছে, ওকে শাওন রাঙামাটিতে এনেছিল। তোকে এজন্যই বলেছিলাম আমাকে পিক দিতে, আমি খুঁজে বের করে ফেলতে পারতাম আরও আগেই। সে নয় বুঝলাম, কিন্তু আজকে না একটা ঘটনা ঘটেছে। আমরা যখন বাস স্ট্যান্ড থেকে নামলাম, তখন একটা শপিং মলের দোকানের সামনে ফার্সিয়ার মতো কাউকে দেখলাম যেন। সানভিকে ডেকে দেখানোর আগে মেয়েটা মেবি দোকানের মধ্যে ঢুকে গিয়েছিল। তুই দোকানে যাসনি? চেয়েছিলাম যেতে, কিন্তু সানভি বলল আমি হয়তো বা ভুল দেখেছি। তখন সানভির কথা ভেবেছিলাম হয়তো ভুল দেখতেও পারি, কিন্তু এখন মনে খটকা লাগছে। ওটা সত্যিই ফার্সিয়ার ছিল না তো? এখানে তো আরও একটা মিস্টেক করে ফেললি। তোর উচিত ছিল সঙ্গে সঙ্গে দোকানে গিয়ে মেয়েটার খোঁজ নেয়া। তার মধ্যে ঈশিতা ভেতর থেকে ড্রয়িং রুমে আসে। এসেই সানভিকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আপু? অনেকদিন ধরে তোমাদের সবাইকে মিস করছিলাম। আমরা তোমাকে মিস করছিলাম, তাই তো চলে এলাম। আচ্ছা, ঈশাপুর কি খবর? তোমরা পেয়েছো ঈশাপুকে? ভাবিকে খুঁজতেই এবার এসেছি। সেলিনা বেগম ঈশিতাকে বলল, কিরে মিষ্টি, কোথায়? ওকে নিয়ে আয়। আসলে সারাদিন ঘোরাঘুরির পরও টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে। মিষ্টির কথা মনে হতেই সানভি কিছু একটা ভাবলো। তারপর সেলিনা বেগমকে জিজ্ঞেস করলো, আচ্ছা আন্টি, তোমরা মিষ্টি নামে যে মেয়েটাকে পেয়েছিলে, বলেছিলে 1-1.5 মাস হবে, সেটা ঠিক কবেকার ঘটনা বলো তো? ঈশান বলল, ওইটা তো সিয়ানের বিয়ের দিন ঘটনা। সিয়ানের যেদিন বিয়ে হয় সেদিন আমার ওটি ছিল, যার জন্য আমি সিয়ানের বিয়েতে যেতে পারিনি। সেদিন ওটি শেষ করতে করতে মাঝরাত হয়ে যায়, প্রায় রাত 2টো বাজছিল। তখনই ফেরার পথে মেয়েটা হঠাৎ করে দৌড়তে দৌড়তে এসে রাস্তায় আমার গাড়ির সামনে পড়ে। সানভি জিজ্ঞাসা দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে বলে, পরনে কি ছিল মেয়েটার? ঈশিতা বলে,
মিষ্টির পরনে সেদিন সাদা বেগুনি রঙের একটা জর্জেট শাড়ি ছিল, সাথে কিছু গহনাও ছিল। যখন মিষ্টির জ্ঞান ফেরে তখন মিষ্টি হাতের একটা আংটির দিকে তাকিয়ে কেমন অস্বাভাবিক আচরণ করছিল। ও মাথা চেপে ধরে অনেকক্ষণ মনে করার চেষ্টা করেছিল, বারবার বলছিল এই আংটিটা, শাড়িটা, গহনাগুলো ওর খুব কাছের জিনিস। সিয়ান, সেলিনা বেগম সবাই সানভি, ঈশান আর ঈশিতার কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনছে। সিয়ান উত্তেজিত হয়ে বলে, আন্টি, ঈশিতা, তোমরা শাড়ি গহনাগুলো একটু নিয়ে আসতে পারবে প্লিজ? সেলিনা বেগমের মন খারাপ হয়ে যায়। উনি মনে মনে ভাবছে মিষ্টি যদি ফর্সিয়া হয় তাহলে তাহলে ঈশানের কি হবে? ঈশান কি করে নিজের ভালোবাসা ভুলে যাবে? একদিকে সিয়ান, একদিকে ঈশান। উনি যে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। সানভি আবারও বলছে, আন্টি প্লিজ শাড়ি গহনাগুলো একটু নিয়ে এসো, আমরা দেখতে চাই। ঈশিতা একবার ওর মায়ের দিকে তাকায়, একবার ঈশানের দিকে তাকায়। কারণ মিষ্টি ছাড়াও ওরা সবাই জানে যে ঈশান মিষ্টিকে ভালোবাসে, আর খুব তাড়াতাড়ি মিষ্টির সাথে ঈশানের বিয়ে হবে। ঈশান চোখের ইশারায় ঈশিতাকে সবগুলো জিনিস নিয়ে আসতে বলে। ঈশিতা দৌড়ে গিয়ে সমস্ত শাড়ি, গহনা সবকিছু ওয়ার্ড্রব থেকে নামিয়ে আনে। সবকিছুই সযত্নে তুলে রেখেছিল, শুধু হাতের আংটিটা ছাড়া, কারণ ঈশা এটা হাত থেকে খোলেনি। ওয়ার্ড্রব থেকে শাড়ি গহনাগুলো এনে ড্রয়িং রুমের টি টেবিলের উপর রাখে। শাড়ি গহনাগুলো হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে সিয়ানের চোখে জল চলে আসে, সঙ্গে ভীষণ খুশিও হয়। সানভি শাড়ি গহনাগুলো ধরে উল্টে পাল্টে দেখে বলে, ভাইয়া, এই ভাইয়া, এগুলো তো ভাবির ভাবির বিয়ের শাড়ি। সেদিন তো ভাবি এগুলোই পরেছিল। সিয়ান শাড়ি সোফায় রেখে জাঁপটে জড়িয়ে ধরে ঈশানকে। ঈশানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, থ্যাঙ্কস দোস্ত, থ্যাঙ্কস। সারা জীবন আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো। তুই আমার ফার্সিয়াতে বাঁচিয়েছিস, আমার জীবনটাকে তুই বাঁচিয়েছিস। আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু ফার্সিয়া। 1.5 মাস ধরে হন্য হয়ে খুঁজেছিলাম আমি ফার্সিয়াকে। তুই সেদিন ফার্সিয়াকে ট্রিটমেন্ট না করলে ফার্সিয়া কিছুতেই বাঁচত না। আমি তোর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না ঈশান, কোনোদিন না। থ্যাঙ্কস আমার ভালোবাসা বাঁচানোর জন্য। তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, তুই আমার ভাই, আমার ভাইয়ের থেকেও বেশি। লাভ ইউ সো মাচ ব্রাদার। ঈশান পুরো স্তব্ধ হয়ে রইল। ও বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। এতদিন ধরে তাহলে ও যাকে ভালোবেসে এসেছে সে ওরই বেস্ট ফ্রেন্ড, সিয়ানের ভালোবাসা, সিয়ানের বিবাহিত বউ। এবার কি করবে ঈশান? কি করে ভুলবে ওর মিষ্টিকে, ওর জীবনে প্রথম ভালোবাসাকে? কি করে এই 1.5 মাসের অনুভূতিগুলো ভুলবে? ইশরা ঘুমাচ্ছে। ইশরার মাথার কাছে বসে ইশরার দিকে ঝুঁকে আছে সিয়ান। বহুদিন পর মন ভরে দেখছে তার ভালোবাসার মানুষটাকে। ইশরার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কিছুক্ষণ ধরে থাকে। এঙ্গেজমেন্টের আংটিটার দিকে তাকিয়ে হাতে চুমু খায়। তারপর ইশরার কপালে পড়ে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে কপালে ঠোঁট ছোঁয়ায় সিয়ান। ইশরা একটু নড়ে চড়ে আবারও ঘুমিয়ে যায়। এই রুমে কেউ নেই, সবাই ওদেরকে একটু একা ছেড়ে দিয়েছে। সেলিনা বেগম রাতে রান্না বান্না করছে। সানভি চেয়েছিল হাতে হাতে হেল্প করতে, কিন্তু উনি দেননি। সানভি আর ঈশিতা দুজনে ড্রয়িং রুমে বসে একসঙ্গে আড্ডা দিচ্ছে। ঈশান কিছুক্ষণ আগে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল, অপারেশন শেষ হয়ে রাতে ফিরবে। সেলিনা বেগম ওদের জন্য চিপস ভেজে নিয়ে আসলেন। এগুলো ওদের সামনে রাখতে রাখতে বললেন, হ্যাঁ রে সানভি, হাসপাতালে জয়েন করেছিস কবে? ভাইয়ার বিয়ের কিছুদিন আগে। ও, তো আমাদের মিষ্টি কোথায়? মিষ্টি খাবি না? ঈশিতা বলে, হ্যাঁ আপু, এবার কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। ওকে, খাওয়াবো। সেলিনা বেগম বললেন, সিয়ানের তো বিয়ে হয়ে গেল, তোরও যেহেতু পড়াশোনা শেষ, হাসপাতালেও জয়েন করেছিস, এবার তো তোরও বিয়ে দিতে হবে। সানভি থমথমে গলায় বলল, এখনই আমি বিয়ে নিয়ে ভাবছি না আন্টি। কেন রে? আমাদের এত সুন্দর একটা মেয়ে, সাথে এখন একজন ডক্টর, যে কোনো ছেলেই তো তাকে বিয়ে করার জন্য রাজি হবে। হ্যাঁ রে, তোর পছন্দের কেউ আছে? থাকলে আমাদের বল, সিয়ানকে বলবো ছেলের পরিবারের সাথে কথা বলতে। সানভি মনে মনে ভাবছে, তাও একটাবার নিজের ছেলের কথা বললে না আন্টি? আমি কি তোমার ছেলের বউ হওয়ার যোগ্য নই? সানভির ভাবনার মধ্যে ঈশিতা ওকে হালকা ধাক্কা দিয়ে বলে, কি হলো আপু, আছে কেউ পছন্দের? সানভি দুদিকে মাথা নাড়ায়, সঙ্গে ওর ভীষণ মন খারাপও হয়ে যায়। সেলিনা বেগম সানভির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আরে বোকা মেয়ে, এত মন খারাপ করার কি আছে? এখনই কেউ তোর বিয়ে দিয়ে দিচ্ছে নাকি? মন খারাপ করিস না। বলেই উনি উঠে চলে গেলেন রান্নাঘরের দিকে।
উনি রান্না করছে আর ঈশানের কথা ভাবছেন। কি করে এবার ছেলেকে সামলাবেন উনি? ওদের নিজেরও তো খারাপ লাগছে। এতদিন ধরে ঈশ্বর সম্পর্কে না জেনে শুনে কত স্বপ্নই না দেখে ফেলেছেন উনি ঈশ্বরকে নিয়ে। নিজের ছেলের বউ করবেন ভেবেছেন, কিন্তু এখন তো তা সম্ভব নয়। ছেলের কথা ভাবতে ভাবতেই চোখের পানিটুকু মুছে নিলেন। কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই পেছনে ফিরে তাকালেন। ঈশিতা দাঁড়িয়ে আছে। ওনাকে নিজের দিকে ঘুরিয়ে ঈশিতা বলল। তুমি কাঁদছিলে আম্মু? উনি হাসার চেষ্টা করে বললেন, না। মিথ্যা বলছো আমাকে। আমি জানি তুমি ভাইয়ার ব্যাপারটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছ। আমাদের কত স্বপ্ন ছিল মিষ্টি আমাদের ভাইয়ার বউ হবে, কিন্তু মিষ্টি যে ইশরাপু হবে সেটা তো কখনোই জানতাম না। ভাইয়ার কি হবে আম্মু? ভাইয়া কি করে ভুলবে ওকে? সেটা নিয়েই তো আমার ভয় রে মা। ওকে নিয়ে কত আশা দেখেছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম আমাদের ঈশানের বউ করব, কিন্তু সেটা তো আর এখন কোনোভাবেই সম্ভব না। আম্মু, ভাইয়ার মনের অবস্থাটার কথা ভেবেছো? ভাইয়া কিভাবে থাকবে, কি করে ভুলবে ওকে? জানি না রে মা, তবে ঈশিতা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। চিন্তা করিস না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। হুম। আচ্ছা মিষ্টির বলতে নিয়েও থেমে যায় উনি। তারপর নিজেকে সামলে নিয়ে বলেন, ফার্সিয়ার এখনো ঘুম ভাঙেনি? না মনে হয়। আচ্ছা সানবির কাছে যা, ওকে সময় দে, মেয়েটার একা একা ভালো লাগবে না। ঈশার পাশে বেডের হেডবোর্ডে হেলান দিয়ে বসে ফোন স্ক্রল করছিল সিয়ান। হঠাৎ ঈশার ঘুম ভাঙে। আরামোরা ভেঙে পাশে ফিরতেই সিয়ানকে দেখে চেঁচিয়ে ওঠে ঈশা। আন্টি ঈশিতা, কোথায় তোমরা? এই ছেলেটা আমার বিছানায় কি করছে? ঈশা এমন কাণ্ডে অবাক হয়ে যায় সিয়ান। তাড়াতাড়ি করে ঈশার মুখ চেপে ধরে চোখে চোখ রেখে বলে, এভাবে চেঁচাচ্ছ কেন ফার্সিয়া? আমি অন্য কেউ না, তোমার সিয়ান। ভালো করে সিয়ানের চেহারা দেখার পর সঙ্গে ফর্সিয়া শব্দটা কানে যেতেই ঈশার মাথাটা কেমন ঝিমঝিম করে ওঠে। ওর মনে হচ্ছে এই মানুষটা ওর খুব চেনা, খুব কাছের। সিয়ানের স্পর্শ ওর খুব কাছের মনে হয়। সঙ্গে ফর্সিয়া নামটা, যেন ওই নামটা আগেও বহুবার কোথাও শুনেছে সে। মুখ থেকে সিয়ানের হাত ছাড়িয়ে বলতে লাগে, আপনি আপনি তুমি আমায় চিনতে পারছো না ফার্সিয়া? ভালো করে দেখো, আমি তোমার সিয়ান ফার্সিয়া। ঈশা মাথা চেপে ধরে। কিছু মনে হচ্ছে না ওর। সিয়ান ঈশার গালে হাত রেখে আবারও বলে, ফার্সিয়া, এই ফার্সিয়া দেখো আমার দিকে, ভালো করে দেখো। ঈশা মাথা চেপে ধরে, চোখ খিচে মনে করার চেষ্টা করে। মেমোরিতে প্রেসার দিতেই ও আবারও সেন্সলেস হয়ে সিয়ানের বুকে ঢলে পড়ে। সিয়ান দু হাতে আগলে নেয় ঈশাকে। ওদের কথাই শুনতে পেয়ে সানভি দৌড়ে রুমের ভেতর আসে। পেছন পেছন ঈশিতা আর সেলিনা বেগমও আসে। সানভি দৌড়ে এসে ঈশার পাশে বসে বলল, ভাবির কি হয়েছে ভাইয়া? কি করে হলো এমন? বলে ঈশাকে নর্মালি চেক আপ করতে লাগে। সেলিনা বেগমও চিন্তিত কণ্ঠে বললেন, কি রে সিয়ার, ফার্সিয়ার এই অবস্থা হলো কি করে? ও আমাকে দেখে চিনতে পারছে না আন্টি। খেতে তো ওর কিছু মনে হচ্ছে না, সেগুলো জোর করে মনে করতে গিয়ে ও সেন্সলেস হয়ে গেছে। সেলিনা বেগম তৎক্ষণাৎ দেয়াল ঘড়ির দিকে তাকায়। রাত প্রায় 11:30 বাজে। তিনি ঈশিতাকে বলেন, ঈশিতা তোর ভাইকে কল দে তো, তাড়াতাড়ি বাসায় আসতে বল, এতক্ষণে তো অপারেশন শেষ হয়ে যাওয়ার কথা। ঈশিতা ফোন করে। ঈশান 2বার রিং হতেই রিসিভ করে থমথম গলায় বলে, কি হয়েছে বল। ভাইয়া তাড়াতাড়ি বাড়িতে এসো, ইশরাপু আবার জ্ঞান হারিয়ে ফেলেছে। ঈশান এবার চিন্তিত স্বরে বলল, কি বলছিস কি তুই? কি করে হলো? সব কিছু পরে বলছি, তুমি তাড়াতাড়ি বাসায় এসো ভাইয়া। আসছি আমি। বলে দ্রুত ড্রাইভ করা শুরু করে ঈশান। বেডে শুয়ে আছে ঈশা। ওর এক পাশে বসে ওকে চেক আপ করছে ঈশান এবং অন্য পাশে ওর হাত ধরে বসে আছে সিয়ান। সঙ্গে সেলিনা বেগম, সানভি, ঈশিতা ওরা উপস্থিত আছে। ঈশান বলল, আবারও প্রেশার পড়েছিল ওর ব্রেনে, সেজন্যই এমন হয়েছে। এর আগেও কয়েকবার এই কারণেই এমন হয়েছিল। তারপর সিয়ানকে উদ্দেশ্য করে বলল, ওকে কিছু মনে করার জন্য বেশি প্রেশার দিস না, আর ওর খেয়াল রাখিস। বলেই আর এক মুহূর্ত ওই রুমে না থেকে উঠে চলে এলো ঈশান। সোজা এসে নিজের রুমের দরজা অফ করে ফ্রেশ হতে চলে গেল। সেলিনা বেগম ঈশিতা আর সানভিকে ডিনারের জন্য ডাইনিং এ ডাকলেন। ওরা এসে চেয়ার টেনে বসলো। সেলিনা বেগম সিয়ানের জন্য খাবার বেড়ে
নিয়ে রুমে দিয়ে এলেন। ঈশিতা শান্তির জন্য খাবার বাড়তে বাড়তে এর মধ্যে অলরেডি কয়েকবার ঈশানকে ডেকেছেন, কিন্তু ঈশান এখনো ডাইনিং টেবিলে আসেনি। সেলিনা বেগম ঈশিতাকে বলল, কতক্ষণ ধরে তোর ভাইকে ডাকছি, দেখ তো গিয়ে কি হয়েছে, এখন আসলো না কেন? ঈশিতা উঠে ঈশানের রুমের দরজার সামনে বেশ কবার ডাকাডাকি করলো, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স নেই। এবার ঈশিতা একটু ঘাবড়ে গেল, জোরে জোরে দরজার করাঘাত করতে লাগলো। কিছুক্ষণ বাদে ঈশান দরজা খুলে দিয়ে ব্যালকনির দিকে চলে গেল। ঈশিতা বুঝতে পারলো ভাইয়ের মন খারাপের ব্যাপারটা, তাই কোনো কথা না বলে রুমে ঢুকে দরজাটা আটকে ভাইয়ের পেছন পেছন ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে ওই দূর আকাশের দিকে তাকিয়ে আছে ঈশান, চোখ থেকে অশ্রুকণা ঝরছে। ঈশিতা গিয়ে পিঠে হাত রাখতে আচমকায় ঈশিতাকে জানতে জড়িয়ে ধরলো ঈশান। ভাইয়ের এমন কাণ্ডে কিছুটা অবাক হয়ে গেল ঈশিতা। পরক্ষণেই নিজেকে সামনে নিয়ে বলল, তুমি কাঁদছো ভাইয়া? ঈশান ক্রন্দনরত কণ্ঠে বলল, আমি মিষ্টিকে ভুলবো কি করে বল না? এই 1.5 মাসে ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি, বিশ্বাস কর। ও আমার জীবনের প্রথম ভালোবাসা। এই প্রথম জীবনে কোনো মেয়েকে ভালোবেসেছিলাম আমি। মিষ্টি আর মিষ্টির ওই মায়াবী চেহারা আমাকে পাগল করে তুলেছিল, ভালোবাসতে বাধ্য করেছিল। কিন্তু দেখ, আমার ভাগ্যটাই খারাপ। চাইলেও ভালোবাসার মানুষটাকে কাছে পাবো না। কখনো ভাবতে পারিনি জানিস, মিষ্টি যে ফার্সিয়া হবে। যদি আগে জানতাম মিষ্টি ফার্সিয়া, তাহলে প্রথমেই আমি সিয়ানকে ফোন করে ওর ভালোবাসা ওর হাতে তুলে দিতাম। কিন্তু এখন ওর সাথে সিয়ানকে আমার সহ্য হচ্ছে না। আমি ওর সাথে কিছুতেই সিয়ানকে মেনে নিতে পারছি না, বিশ্বাস কর। কিছুতেই একসাথে ওদেরকে দেখতে পারছি না। ঈশিতাকে ছেড়ে দিয়ে এবার চোখ মুছে বলল, কিন্তু আমি অত বড় বিশ্বাসঘাতক নই যে সিয়ানের ভালোবাসাকে জোর করে নিজের করব। আমি এমনটা করতে পারবো না। সিয়ানের ভালোবাসা আমি ওর হাতেই তুলে দেব। আমার পক্ষে সম্ভব না নিজের বেস্ট ফ্রেন্ডের ভালোবাসাকে এভাবে অন্যায়ভাবে নিজের করে নেয়া। বহু কষ্টে, বহু ঝামেলার পর সিয়ানোর ভালোবাসাকে নিজের করে পেয়েছিল। তারপর যাও সবকিছুর পর বিয়ে করলো, কিন্তু ভাগ্যের কি পরিণতি। বিয়ের দিনই দুজনে আবার আলাদা হতে হলো। পুরোটা 1.5 মাস দুজন দুজনের থেকে দূরে ছিল, কিন্তু তাই বলে আমি তো ফার্সিয়ার স্মৃতি হারানোর সুযোগ নিয়ে ওকে অন্যায়ভাবে বিয়ে করতে পারি না। পারবো না আমি আমার বন্ধুকে ঠকাতে, আমার ভাইকে ঠকাতে। কিন্তু ওকে ভোলাও যে আমার পক্ষে কষ্ট হয়ে যাবে। কি করে ভুলবো আমি বলতো? কি দোষ করেছিলাম আমি বল না, যে উপরওয়ালা আমাকে এমন শাস্তি দিচ্ছে, এত কষ্ট পেতে হচ্ছে। ঈশিতা ঈশানকে সান্ত্বনা দিয়ে বলল, ভাইয়া, যত যাই হোক নিজেকে ভেঙে পড়তে দিও না। শক্ত করো নিজেকে, নিজের মনকে শক্ত করো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহকে বিশ্বাস করো তো। ঈশান ওপর নিচে মাথা নাড়ালো। ঈশিতা বলল, তাহলে এটাও মনে রেখো, আল্লাহ তোমার জন্য আরও ভালো কাউকে রেখেছে। আরও ভালো কাউকে তুমি ডিজার্ভ করো লাইফে। কিন্তু ঈশিতা প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি ভুলে যাওয়া কি এতটাও সহজ? ওদের একসাথে দেখলেই তো আমার বুকের ভিতর কেমন চিনচিনে ব্যথা অনুভব হয়। কিছুতেই কেন যেন দুজনকে একসাথে দেখলে আমার খুব কষ্টে বুকটা ফেটে যায়। ধৈর্য ধরো ভাইয়া, তোমার জীবনে আরও ভালো কেউ তোমার জন্য অপেক্ষা করছে। তাছাড়া ওরা দুজন দুজনকে ভালোবাসে। ধরো, সিয়ান ভাইয়া এখন না আসতো ইসরাপুর খোঁজে, কিন্তু যদি তোমাদের বিয়েটা হয়ে যেত, এখন ইসরাপু যদিও মেনে নিত, কিন্তু যখন ইসরাপুর স্মৃতি ফিরতো তখন কি ও তোমাকে মেনে নিতে পারতো? পারতো না। তখন তিনজনের জীবনটাই নষ্ট হয়ে যেত, তোমরা কেউই ভালো থাকতে পারতে না। খানিক থেমে আবারও বলল, আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য এমন কাউকে রেখেছে যে তোমাকে অনেক বেশি ভালোবাসবে, তাই মন খারাপ করো না, ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, হ্যাঁ। এখন এইসব ব্যাপার বাদ দিয়ে চলো ডিনার করবে, চলো। চল। ঈশিতার সাথে ডাইনিং টেবিলে এসে বসে ঈশান। ঈশানের এক পাশে ঈশিতা আর এক পাশে সেলিনা বেগম বসেছে, আর ঈশিতার পাশে সানভি। খাবার খাওয়ার সময় বেশ কয়েকবার সানভি ঈশানের দিকে হাত চোখে তাকিয়েছে। এই ব্যাপারটা কারো নজরে না পড়লেও ঈশিতার নজর ঠিকই পড়েছে। ঈশানের দৃষ্টি খাবার প্লেটে। চুপচাপ খাবার খাচ্ছে সে। ডাইনিং টেবিলে নীরবতা, কেউ কোনো কথা বলছে না, সবাই যে যার মতো খাবার খাচ্ছে। ঈশান তাড়াতাড়ি করে খেয়ে উঠে গেল। ঈশান উঠে যেতেই সানভি উঠে গেল। সেলিনা বেগম সানভিকে ডাক দিয়ে বললেন, কিরে, পুরোটা খাবার তো খেলিও না, এত কম খেলে হবে? আমার পেট ভরে গেছে আন্টি। এর থেকে ছোট বাচ্চারাও আরো বেশি খাবার খায়।
আমিও ছোট বাচ্চাই। বলে তানভীও চলে গেল। ঈশানদের বাসার বিল্ডিংটা 3 তলা, ওরা দোতলায় থাকে। এখানে ওরা থাকার জন্য এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে। তানভী আর ঈশিতা একসাথে শুয়ে পড়েছে। ঈশিতা ঘুমিয়ে পড়লেও তানভীর চোখে ঘুম নেই। ওর কিছুই ভালো লাগছে না। বেশ খানিকক্ষণ এপাশ ওপাশ করার পরে ঘুম না আসায় তানভী বিরক্ত হয়ে উঠে বসে, বারান্দায় গিয়ে দাঁড়ায়। আকাশে চাঁদ উঠেছে, কিন্তু মেঘেরা এসে বারবার চাঁদকে আড়াল করে দিচ্ছে, আবার খানিক বাদে বাদে ভেসে ভেসে সরে যাচ্ছে। আর চাঁদ সারা পৃথিবীতে তার মিষ্টি আলো ছড়াচ্ছে। মৃদু বাতাসও বইছে বাইরে। তানভী ভাবলো ছাদে গিয়ে এই চন্দ্র মেঘের খেলা উপভোগ করলে মন্দ হয় না। তাই রুমে এসে গায়ে ওড়না জড়িয়ে আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে যায় সানভি। সবাই শুয়ে পড়েছে, ড্রয়িং রুম অন্ধকার। সে সময় ফার্সিয়া সেন্সলেস হওয়ার পর এখনো জ্ঞান ফেরেনি। সিয়ান ওর কাছেই আছে। পা টিপে টিপে সানভি ঘরের মেইন দরজা খুলে ছাদের দিকে পা বাড়ায়। ছাদের কাছে যেতেই দেখে ছাদের দরজা খোলা। এটা দেখে একটু অবাক হলেও তেমন একটা মাথা ঘামায় না সানভি। ছাদের দিকে গিয়ে দক্ষিণ দিকে রেলিং ঘেঁষে দাঁড়ায়। পাশে তাকাতেই ওর থেকে 7-8 হাত দূরে একটা লম্বা অবয়ব দেখতে পায়। সানভি কিছুটা ভয় পেল, এগিয়ে যায় অবয়বটির দিকে। কাছাকাছি যেতেই চাঁদের আলোয় অবয়বটির চেহারা স্পষ্ট হয়ে ওঠে। ঈশানকে এই সময় ছাদে একদমই আশা করেনি সানভি। ঈশানের পাশে রেলিং এ হাত রেখে দাঁড়াইছে। সানভির দিকে তাকিয়ে ঈশানী প্রথম প্রশ্ন ছুড়ে, তুমি এত রাতে ছাদে? ঘুম আসছিল না, তাই চলে এলাম। আপনি এখানে? যখন একা লাগে তখন ছাদে এসে সময় কাটাই, প্রকৃতির সাথে কথা বলি। প্রকৃতির সাথে এই সাইলেন্ট কনভারসেশনের মাধ্যমে মনটা ভালো হয়ে যায়। আপনার কি কোনো কারণে মন খারাপ? ঈশান আকাশের দিকে তাকিয়েই বলে, হুম, না। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো কারণে ডেসপারেট। সন্ধ্যা থেকেই এই ব্যাপারটা খেয়াল করছি। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কিছু না। তারপর অনেকক্ষণ নীরবতা। কেউ কোনো কথা বলে না। দুজনেই চুপচাপ আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কতটা সময় কেটে গেছে খেয়াল নেই। সে সময় নিচ থেকে হঠাৎ ঈশ্বর গলা শুনতে পাওয়া যায়, ভীষণ চেঁচামেচি করছো। ঈশ্বর চেঁচামেচি কানে যেতেই তানভী চিন্তিত স্বরে বলে ওঠে, ভাবির গলার আওয়াজ না? তাই তো মনে হচ্ছে। চলো তো গিয়ে দেখি। বলেই ঈশান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে যায়। পেছন পেছন সানভিও দৌড়ে নামে। ঈশান আর সানভি বাসায় ঢুকতেই দেখে ইশরা বেশ চেঁচামেচি করছে। কি নিয়ে ইশরা চেঁচামেচি করছে সেটা এখনো ওরা বুঝে উঠতে পারেনি। এবারে সানভি গিয়েই সেলিনা বেগমকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আসলে সিয়ানকে ওর সাথে রুমে দেখে সেটা নিয়েই ও রিয়াক্ট করেছে। ইশরা এখনো বলেই যাচ্ছে, আন্টি ঈশিতা, তোমরা কি করে পারলে এই ছেলেটাকে আমার রুমে ঢুকিয়ে দিতে? সেলিনা বেগম ইশরাকে বোঝানোর চেষ্টা করছে। ফার্সিয়া, দেখো ও তোমার হাজবেন্ড, বোঝার চেষ্টা করো। ইশরা পেট চেঁচিয়ে বলে উঠল, ফার্সিয়া? কে ফার্সিয়া? আমি তোমাদের পর হয়ে গেছি, তাই না? এই জন্যই এই ছেলেটার সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছো তোমরা? এবার ঈশান বলে ওঠে, তোমার স্মৃতি নেই ফার্সিয়া, তাই তোমার ফার্সিয়া নামটার কথা মনে নেই। আমরা তোমাকে সিয়ানের সাথে বিয়ে দেইনি। তুমি নিজেই সিয়ানকে ভালোবেসেছো। তোমরা দুজন দুজনকে ভালোবাসো আর তোমাদের দুজনের সম্মতিতেই তোমাদের বিয়ে হয়েছে। ইশরা যেন আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলল, আমি আমি ওনাকে বিয়ে করেছি? হ্যাঁ। আমার কিছু মনে পড়ছে না, বিশ্বাস করুন। ঈশান বলল, তোমাকে যেদিন আমি হসপিটালে এনেছিলাম, সেদিন যখন তোমার জ্ঞান ফিরে, তখন তোমার মনে আছে তুমি তোমার হাতের আংটিটার দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করছিলে? বারবার বলছিলে আংটিটা তোমার খুব কাছের। তারপর তোমার যে শাড়ি গহনাগুলো ছিল, ওগুলো হচ্ছে তোমার বিয়ের দিনের শাড়ি, যেগুলো দেখেও তুমি অস্থির হয়ে উঠেছিলে। তোমার বারবার মনে পড়ছিল হয়তো সবকিছুই তোমার কাছের। ইশরা হাতের আংটির দিকে তাকালো। এখনো ওর বারবার মনে হচ্ছে জিনিসগুলো খুবই কাছের, কিন্তু কিছুতেই কিছু মনে পড়ছে না। ঈশান ফের বলে, তুমি সিয়ানের দিকে তাকাও, ভালো করে দেখো তো চিনতে পারো কিনা। ইশরা আস্তে আস্তে হেঁটে সিয়ানের সামনে দাঁড়ায়। সিয়ানের দিকে বেশ অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়। ইশরার কাছে মনে হয় মানুষটার খুবই কাছের, ভীষণ চেনা, কিন্তু ও তো কিছুতেই মনে করতে পারছে না সিয়ানকে। ঈশান আবারও বলে, ভালো করে মন দিয়ে দেখো, দেখবে ঠিক চিনতে পারবে। ও তোমার ভালোবাসার মানুষ। তোমরা দুজন দুজনকে ভালোবাসো।
ভালোবেসে তোমরা দুজন দুজনকে বিয়ে করেছো। বিয়ের রাতে তোমার অ্যাক্সিডেন্টের কারণে তোমার মেমোরি লস হয়ে গেছে, তাই কিছু মনে করতে পারছো না। ইশরা অবাক হয়ে শুনছে আর ভাবছে, এই ছেলেকে আমি ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু কেন? কিছু মনে পড়ছে না কেন আমার? তাহলে এমন কেন হচ্ছে? সেলিনা বেগমও অবাক হয়ে দেখছেন নিজের ছেলেকে। যাকে সে ভালোবাসবে তাকেই তার ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে দিতে চাইছে, তাকে সবকিছু মনে করাবার চেষ্টা করছে। ইশরা ব্রেনে প্রেসার দিলেই সবকিছু কেমন ঝাপসা ঝাপসা চোখের সামনে দেখে, কিন্তু ক্লিয়ারলি মনে পড়ে না। ইশরার হঠাৎ মাথা ঘুরে ওঠে। পড়ে যেতে নিলেই সিয়ান ওকে আগলে ধরে, ব্যতিব্যস্ত হয়ে সোফায় নিয়ে বসায়। সেলিনা বেগম পানি এগিয়ে দেয়। সিয়ান ইশরাকে পানি খাওয়ায়, তারপর বলে, আর ইউ ওকে? ইশরা উপর নিচ মাথা নাড়ায়। লিসেন, এখনই তোমাকে কিছু মনে করতে হবে না ফার্সিয়া, প্লিজ। কিছু মনে করতে গিয়ে ব্রেনের প্রেশার দিও না। তো নিজের যেদিন সব কিছু মনে হবে সেদিনই তুমি আমাকে বলো। সেলিনা বেগম বললেন, সিয়ান, অনেক রাত হয়েছে, যা ওকে ঘরে নিয়ে যা। ইশরা বলে, আমি তোমার সঙ্গে থাকবো আন্টি, আমাকে আর একটু সময় দাও, সবকিছু মনে করতে দাও আমায়। তারপর সিয়ানের দিকে করুণ চোখে তাকিয়ে অনুরোধের স্বরে বলে, হয়তোবা আমি আপনাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন এখন আমার কিচ্ছু মনে পড়ছে না। তাই আমার সময় চাই, আমাকে সবটা মনে করার জন্য সময় দিন প্লিজ। আমার এই অনুরোধটা অন্তত রাখুন। সিয়ান বলল, আমি তোমার জোর করব না। তোমার সব কিছু মনে করতে যত সময় লাগে তুমি নাও, আমি অপেক্ষা করব, সমস্যা নেই। বলেই রুমে চলে যায়। সেলিনা বেগম ইশরাকে নিয়ে নিজের রুমে যায়। সানভি আর ঋষিতাও নিজেদের রুমে ঘুমাতে চলে যায়। বিছানায় বসে বসে ফোন ঘাঁটছে সিয়ান। খানিক বাদে ঈশানও রুমে আসে। ঈশান বলে, ঘুমাবি না? সিয়ান জবাব দেয় না, ও নিজের বিয়ের ছবি দেখছে। খানিক বাদে ঈশানকেও এঙ্গেজমেন্ট, হলুদ আর বিয়ের ছবিগুলো দেখায়। ঈশান অপলক দৃষ্টিতে ইশরাকে দেখছে। বিয়ের প্রতিটা প্রোগ্রামেই মেয়েটাকে বেশ লাগছে। তৎক্ষণাৎ ঈশানের মাথায় আসে ইশরা বিবাহিত। সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিয়ে ইশরাত থেকে একটা তপ্ত শ্বাস বেরিয়ে আসে। যতই ভাবুক তা কেন ভুলে যাবে, কিন্তু ভালোবাসার মানুষটাকে ভুলে যাওয়া কি এতটা সহজ? সিয়ান বলে, ঈশান, ওর মেমোরি ব্যাক করার কি কোনো সম্ভাবনা আছে? আছে, কিন্তু সেটা খুবই কম। নর্মালি পেশেন্টদের পুরনো জিনিস বা ঘটনা বারবার বললে কিছুদিনের মধ্যেই মনে পড়ে যায়, কিন্তু ফার্সিয়ার তো তেমন কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তাহলে কি বলছিস ওর মেমোরি কখনোই ফিরবে না? আল্লাহ চাইলে নিশ্চয়ই ফিরবে, তবে বেশি করেই ওকে সময় দিস। ওর সাথে কাটানো স্মৃতিগুলোর কথা, ঘটনাগুলোর কথা, স্পেশাল মুমেন্ট এসব ওর সাথে শেয়ার করবি। ওর যে জিনিসগুলো প্রিয় সেগুলো করতে ভালোবাসে, যেগুলো পছন্দ করে সমস্ত জিনিস ওকে গিফট করিস, তাহলে হয়তো বা মেমোরি ফিরতে হেল্প করবে। তবে আবার বেশি প্রেশার দিস না, যেন ব্রেনে কোনো ইফেক্ট না পড়ে। আই হোপ তুই তোর ভালোবাসা দিয়ে ফার্সিয়াকে সব কিছু মনে করাতে পারবি, এটুকু বিশ্বাস আমার তোর উপর আছে। হুম। রাত তো কম হলো না, চল ঘুমিয়ে পড়। তারপর দুজনেই শুয়ে পড়ে। সকাল সকাল অদিতি এসে হাজির। সেলিনা বেগম অদিতিকে এনে ডাইনিং এ বসায়। ব্রেকফাস্ট দিতে দিতেই বলে, তা কি মনে করে এত সকাল সকাল? আন্টিদের কথা তো একদম ভুলে গেছিস। ভুলিনি আন্টি, তোমার কথা আমার সব সময় মনে থাকে। তারপর আশেপাশে তাকিয়ে বলে, ঈশান স্যার, ঈশিতা, ওরা সবাই কোথায় আন্টি? ঈশিতা আর সানভি ততক্ষণে ডাইনিং এ এসেছে। চেয়ার টেনে বসতে বসতে ঈশিতা বলে, এই তো আমি। আর তোমার স্যার মেবি এখনো ঘুমাচ্ছে। এখনো ঘুমোচ্ছে? শরীর ঠিক আছে তো ওনার? ঈশানকে দিয়ে অদিতির বাড়াবাড়ি সানভির একটু সহ্য হচ্ছে না। বেশ বিরক্ত হচ্ছে সানভি অদিতির ওপর। ঈশিতা বলে, ভাইয়া ঠিকই আছে। ঈশিতার সাথে কথা বলতে বলতে অদিতির চোখ যায় সানভির দিকে। অদিতিকে এভাবে সানভির দিকে তাকিয়ে থাকতে দেখে ঈশিতা বলে, ও, তোমাদের তো পরিচয় করানোই হয়নি। ও হচ্ছে সানভি আপু, সিয়ান ভাইয়ার বোন। কালকে এসেছে ওরা। অদিতি সানভির দিকে হাত বাড়িয়ে বলে, হাই, আমি অদিতি। সানভিও সৌজন্যমূলক হেসে হাত বাড়িয়ে বলে, হ্যালো। তারপর অদিতি বলে, মিষ্টি কোথায় আন্টি? ওকেও ডাকুন, সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করি। সানভি গম্ভীর স্বরে বলে ওঠে, ওর নাম এখন থেকে মিষ্টি না, ওর নাম ফারিসিয়া ইশরা।
আমার ভাইয়ের বউ। সানভীর কথাগুলো অদিতির মাথার উপর দিয়ে যায়। ও অবাক হয়ে তাকিয়ে বলে। মানে? সেলিনা বেগম অদিতিকে বলে, তোকে সব কিছু পরে আমি বুঝিয়ে বলছি, এখন খাবারটা শেষ কর, আমি গিয়ে দেখি ফার্সিয়ার ঘুম ভাঙলো কিনা। অদিতি আর কিছুই বলে না, কিন্তু ওর একটা জিনিস মাথায় ঢুকছে না, মিষ্টিকে সবাই হঠাৎ করে ফার্সিয়া বলছে কেন। এদিকে আবার সানভি বলল ওর ভাইয়ের বউ, মানে সবকিছুই কেমন যেন অদিতির মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ বাদেই ঈশান আর সিয়ানও আসে ব্রেকফাস্ট করতে। ঈশান বলে, গুড মর্নিং মিস অদিতি। আপনাকে সকাল সকাল ব্রেকফাস্ট টেবিলে দেখে আমি তো কনফিউজ হয়ে গিয়েছিলাম, বাড়িতে আছি নাকি হসপিটালে। বলেই হাসতে হাসতে চেয়ার টেনে বসে। অদিতি মিষ্টি হেসে বলে, আসলে কি বলুন তো, আন্টিকে দেখতে অনেক ইচ্ছে করছিল তো তাই চলে এলাম। ব্রেকফাস্ট শেষে না হয় দুজনে একসাথেই হসপিটালে যাব। হ্যাঁ, সে যাওয়াই যায়। এমন বেশ অনেকক্ষণ ধরেই ঈশান আর অদিতিকে একসঙ্গে হেসে হেসে কথা বলতে দেখে সানভির একটুও সহ্য হয় না। ও খাবার টেবিল থেকে উঠে যায়। সিয়ান বুঝতে পারে সানভি বেশ রেগে আছে, সঙ্গে কষ্টও পেয়েছে, তবু মুখে তেমন কিছুই প্রকাশ করে না। ঈশান অদিতির সঙ্গে সিয়ানের পরিচয় করায়। সবাই মিলে কথা বলতে বলতে ব্রেকফাস্ট শেষ করে। ঈশান আর অদিতি একসঙ্গে হসপিটালে যায়। সানভি বেশ জেলাস ফিল করে, রেগে গিয়ে রুমে চলে যায়। গতকাল রাত থেকে ঈশিতা ব্যাপারগুলো খেয়াল করেছে। ও বেশ বুঝতে পারছে যে সানভি ওর ভাইকে ভালোবাসে। ঈশিতা রুমে গিয়ে দেখে সানভি রাগ করে ঠোঁট উল্টে বসে আছে। তা দেখে ঈশিতা ঠোঁট চেপে হেসে সানভিকে বলে, কি ব্যাপার সানভি আপু, কোনো কারণে কি কারোর উপর রেগে আছো? আই মিন, ডু ইউ ফিল জেলাস ফর এনিওয়ান? ইচ্ছে করছে এটা দিয়ে একটা মাথা ফাটিয়ে দিই। এটা করলে তো বিয়ের আগেই বিধবা হয়ে যাবে তুমি। আমি চাই না আমরা তো কিউট হবো ভাবিটা বিয়ের আগেই বিধবা হয়ে যাক। ঈশিতার কথা শুনে সানভি বেশ অবাক হয়ে যায়। সানভি বুঝতে পারে ঈশিতা সব বুঝে ফেলেছে। ইস, এবার কি হবে? সানভিকে বেডে বসে পড়ে। ঈশিতা এবারে পেছন থেকে সানভিকে জড়িয়ে ধরে বলে, কোনো রকম এক্সকিউজ দিয়ে লাভ নেই। তুমি যে ভাইয়াকে ভালোবাসো সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। কাল রাতে ডাইনিং টেবিলেই বুঝতে পেরেছি তুমি ভাইয়ার প্রতি কিছু একটা নিশ্চয়ই ফিল করো। আর একটু আগে বাকিটা শিওর হলাম। ভাইয়ার সাথে অদিতি আপুকে দেখার পর থেকেই তুমি বেশ জেলাস ফিল করছিলে। কি ঠিক বললাম তো? এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।